আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। আন্তর্জাতিক গুম বিরোধী সনদে সই করেছে বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের সভায় গুমের ঘটনা তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত। 15 বছরের দুর্নীতি লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পথ নির্দেশ করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্য। এবং চলতি অর্থ বছরে 38,000 কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ দেবে সরকার। কৃষকদের দালালদের হয়রানি থেকে মুক্তি দিতে গভর্নরের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। এর একদিন আগে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হল বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই সনদে স্বাক্ষর করেন। একই সঙ্গে জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তার বিধানও বাতিল করা হয়েছে। থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানান বন, পরিবেশ ও পানি বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বিগত সরকারের শাসনামলে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যা, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেয়া গুম খুনের ঘটনা আলোচনায় এসেছে বারবার। আন্তর্জাতিক সংস্থাগুলো এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে আসছিল। উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করে একে ঐতিহাসিক উপলক্ষ বলে উল্লেখ করেন। আন্তর্জাতিক গুম বিরোধী দিবসের একদিন আগে এই সনদে যুক্ত হল বাংলাদেশ, যেখানে রয়েছে বিশ্বের 75টি দেশ। আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি, যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল, যদিও গুম বাংলাদেশে অহরহই করছিল, সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারলাম। যারা গুমের শিকার হয়েছেন তারা একটা সুরক্ষা পাবেন, সেই মেসেজটা গেল। দ্বিতীয় মেসেজটা গেল যে সরকারি পর্যায় থেকে যে ফ্যাসিবাদ কায়েম রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে এই বিরুদ্ধ মতকে দমন করার জন্য গুম করে ফেলা, এইখানেও একটা শক্ত বার্তা গেল যে এসব আর হবে না। দ্রব্যমূল্য সহনীয় রাখা, বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি সামলে নিতে করণীয় নিয়েও আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। সিদ্ধান্ত হয়েছে কালো টাকা সাদা করার রীতি বন্ধ করার। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। বৈঠকে জাতির পিতার পরিবারসহ সদস্যদের নিরাপত্তা বাতিলের অধ্যাদেশ 2024-এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না। অনূর্ধ্ব 20 সাফ ফুটবল টুর্নামেন্ট ও ক্রিকেটে চমৎকার নৈপুণ্যের জন্য খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। গত 15 বছরে দুর্নীতি লুটপাটের কারণে আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি, বর্তমান অবস্থা, ভবিষ্যতে করণীয় নিয়ে পথনির্দেশ করবে জাতীয় অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি।
কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি বিদেশি বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের তথ্য উপাত্ত মূল্যায়নের মাধ্যমে অর্থনীতির চ্যালেঞ্জ চিহ্নিত করে শ্বেতপত্র প্রণীত হবে। মাসুর শাকিলের রিপোর্ট। গত 15 বছরে শেখ হাসিনা সরকারের শাসনামলে ব্যাংক, বিদ্যুৎ ও মেগা প্রকল্পের নামে লুটপাট দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে বলে অভিযোগ করেছেন খোদ প্রধান উপদেষ্টা। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে করণীয় নিরূপণে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান উপদেষ্টার সাথে প্রথম সভা শেষ করে সংবাদ সম্মেলন করে। অর্থনীতিতে স্বচ্ছতা আনার ক্ষেত্রে একটি অনুশীলন, এটা স্বচ্ছতার অনুশীলন। এই স্বচ্ছতার অনুশীলনের ভিতর দিয়ে এই বর্তমান সরকার উপলব্ধি করবে তারা কি ধরনের উত্তরাধিকার নিয়ে অর্থনীতির পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সেহেতু এই অর্থনীতির পরিচালনার ক্ষেত্রে ওনাদের এই মুহূর্তে চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করা, প্রতিবন্ধকতাগুলোকে অনুধাবন করা এবং পরবর্তী পদক্ষেপগুলোকে ওনারা যদি রূপায়ণ করতে চান, তাহলে প্রথমে বোঝা দরকার কোন ভিত্তিভূমির উপরে ওনারা দাঁড়িয়ে আছেন। তাসনিম আরফা সিদ্দিকী ছাড়া 12 সদস্যের সবাই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। কমিটির প্রধান জানান, তারা কোনো ব্যক্তির দুর্নীতি বা অর্থনৈতিক সংস্কারের তালিকা দেওয়ার জন্য কাজ করছেন না। এইটা দুর্নীতি ধরার কমিটি না, এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কি সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে, কি কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে, সেটা করার জন্য আমরা এখানে বিশ্লেষক, নীতি বিশ্লেষক এবং সেইভাবে বা বিষয় বিশেষজ্ঞ হিসেবে আমরা মতামত দিব এটার কোথার ভিতর। আপনারা এটা পরিষ্কার থাকবেন। কমিটি 90 দিনের মধ্যে শ্বেতপত্র প্রণয়ন করবে, তবে প্রয়োজন মনে হলে ও গুরুত্ব বিবেচনায় প্রাপ্ত আংশিক তথ্য জানাতে পারে কমিটি। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। চলতি অর্থ বছরে 38,000 কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ দেবে সরকার। লক্ষ্যমাত্রা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের অনুরোধ করেছেন, কৃষক যেন দালালদের হয়রানি থেকে মুক্তি পায়। ঋণ পাওয়ার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে সজনে, পেরেলা, মুক্তা চাষি ও শীতলপাটি বুনন খাত। রেজভি নেওয়াজের রিপোর্ট। গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর সব ব্যাংকের এমডি এবং সিইওদের নিয়ে প্রথম বৈঠক। উদ্দেশ্য কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা। গত বছরে 35,000 কোটি জায়গায় 3,000 কোটি বাড়িয়ে এবার কৃষিখাতে ঋণ দেওয়া হবে 38,000 কোটি টাকা। ঋণের পরিমাণ এবং আওতা বৃদ্ধির পরামর্শ দেন ব্যাংকাররা। টার্গেটটা আমি মনে করি এটা অন্তত 30% বাড়ানো দরকার। তবে যদি আমাদের একটা ইম্প্যাক্ট ফেলতে হয় তাহলে এই 20-25,000 কোটি টাকা ইজ নট ইম্প্যাক্ট। দেখা যায় যে একই ব্যক্তি ঋণ পাচ্ছে, অর্থাৎ ক্রেডিট নর্মস বাড়তেছে, একই ব্যক্তি ঋণ পাচ্ছে, সেখানে নতুন কৃষককে অনবোর্ড করার কোনো টার্গেট নাই। 2.5 লাখ টাকা পর্যন্ত আপনার সিআইপি ছাড়াই কৃষি ঋণ দেওয়া যায়। এই 2.5 লাখ আর একটু বাড়ানো যায় কিনা স্যার, যদি 5 লাখ করা যায়। কৃষিতে ভারতের চেয়ে ভালো করলেও চীন, ভিয়েতনামের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। আবার প্রক্রিয়াজাতকরণ শিল্পের অগ্রগতিও অর্থনীতির বিকাশের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কাজেই উন্নতি করার যথেষ্ট সুযোগ আছে, মন্তব্য করেন গভর্নর। সবকিছুই করা সম্ভব যদি আমাদের হাতে সম্পদ থাকে। আমাদের যে ব্যাংকিং খাতের যে বর্তমান অবস্থা, তাতে তো ডিপোজিট গ্রোথ যদি না হয় তাহলে লেন্ডিং করবেন কিভাবে? তো সমস্যাটা কিন্তু মূলে হচ্ছে যে আমাকে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করতে হবে। একটা ইনসেন্টিভ বা ডিসইনসেন্টিভ বিল্ট ইন করে দিতে হবে। দিলে পরে কিছু একটা বেনিফিট, না দিতে পারলে কিছু একটা পেনাল্টির ব্যবস্থা করলে হয়তো এটা স্ট্রিমলাইন হবে। কোনো পেনাল্টি না যদি ইফ ইট ইজ আনএনফোর্সড। একটা শিশুও বুঝে যে এই ধমকানি নয়, কাছে আমাকে আসল ধমকানি দিতে হবে। অনুষ্ঠানে জানানো হয় 4% সুদে 5,000 কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের মেয়াদ বাড়ানো হয়েছে। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট এবং মৎস্য ভবন সংলগ্ন সড়কে সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ডিএমপি। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জনশৃঙ্খলা রক্ষার্থে ডিএমপি গণবিজ্ঞপ্তি দিয়েছে। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর।
একটি মন্তব্যের জেরে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বাংলা জ্বললে দিল্লিও থেমে থাকবে না, এমন মন্তব্যের জন্য মমতার বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছেন ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। দিল্লির পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগপত্রে বিনীত জিন্দাল লিখেছেন, দলের ছাত্র পরিষদের সভায় মমতা বলেছেন, বাংলা জ্বললে আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও দিল্লি জ্বলবে। এটি স্পষ্ট যে এই মন্তব্য প্ররোচনামূলক এবং রাষ্ট্রবিরোধী। এতে বিভিন্ন অঞ্চলের একাধিক গ্রুপের মধ্যে হিংসা এবং ঘৃণা ছড়াতে পারে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মৌলভীবাজারে আউশ ও আমনের বীজতলায় ব্যাপক ক্ষতি হয়েছে। বাড়িঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি ফসলের ক্ষেত হারিয়ে বিপাকে পড়েছেন কৃষক। চারা না থাকায় আমন চাষ নিয়ে শঙ্কায় চাষিরা। মৌলভীবাজার থেকে এম এস আলামের তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ আদিতের রিপোর্ট। মৌলভীবাজারে নামতে শুরু করেছে বন্যার পানি। এতে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যায় জেলা সদর, কমলগঞ্জ, রাজনগর, জুড়ি, কুলাউড়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে তলিয়ে গিয়েছে ৪২,০০০ হেক্টর ফসলি জমি। এর মধ্যে এখন পর্যন্ত নষ্ট হয়েছে প্রায় ২২,০০০ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত আউশ, আমন ও আমনের বীজতলার পাশাপাশি এর সাথে রয়েছে ২২৯ হেক্টর গ্রীষ্মকালীন সবজি। এটা পানি আউরাত করে আইয়া একবারে তৃষ্ণা ছড়ি লাইছে। মানুষ, গরিব মানুষ আমরা কিতা করতাম, এখন আমরা তো খেতার আর কিছু নাই। এখন আমরা এই এলাকাত বহুত ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে বানভাঙ্গা, এই যে দেখেন বহুত ক্ষয়ক্ষতি হয়েছে। আমার গাছ ঐক্যের আছে, সব পানি চলে গেছে। আমি দিন আনে দিন খাই, আমার আর সারা নাই, সারা পানিয়ে নিচে কি বুড়ে যায়। আমার তো হামলা দোয়া করাইছি, ৫০,০০০ টাকা গেছে রুয়ানি। কৃষি বিভাগ জানিয়েছে, সম্পূর্ণ পানি নামার পর পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। আমরা নিরূপণের কাজ শুরু করেছি। নিরূপণের পরে আমরা পরবর্তীতে আগাম শীতকালীন সবজি বীজ, এখন এই মুহূর্তে আমরা কিছু বীজতলা তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ কৃষি সরকারের পুনর্বাসনের উদ্যোগ নিলে আমরা সেটা দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করব। জেলা কৃষি বিভাগের তথ্য মতে বন্যায় ২৭ আগস্ট পর্যন্ত ক্ষতিগ্রস্ত রোপা আমন ২১,৭৮০ হেক্টর। এতে ক্ষতির পরিমাণ ১৭,১,১৩,১৩,৬৬৪ টাকা। সৈয়দ অদিত, চ্যানেল আই। এবারে প্রকৃতির সংবাদ। সনাতন সাশ্রয়ী নৌযান তালগাছের কোন্দা বা তালগাছের ডোঙা। বর্ষা মৌসুম এলেই কোন্দা তৈরিতে ব্যস্ত সময় পার করেন কারিগররা। বংশ পরম্পরায় পেশাটি ধরে রেখেছেন অনেকেই। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সচ্ছলতা ফিরেছে অনেক পরিবারে। মোর্শেদ আলমের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বছর ঘুরে বর্ষা এলেই অথই জলরাশিতে পরিপূর্ণ হয়ে ওঠে চাঁদপুরের নদী, খাল, বিলসহ নিম্নাঞ্চল। এ সময় মাছ ধরা কিংবা মানুষের চলাচলের অন্যতম বাহন তালগাছের কোন্দা। চাঁদপুর কুমিল্লা মহাসড়কের পাশেই কোন্দা তৈরিতে ব্যস্ত কারিগররা। প্রতিটি কোন্দা তৈরিতে সময় লাগে সর্বোচ্চ ২ দিন। এই কোন্দা দিয়ে পারাপার করে ৭,০০০ বেচা যায়, ৬,০০০, ৭,৫০০, আবার ৪,০০০, ৮,০০০। এসব কিনে নিয়ে যায় দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা। আজিগঞ্জ যায়, তারপর রাজারগাঁও যায়, মেনাপুর যায়, তারপর বহু দূরে দূরে যায়, চাঁদপুর যায়। বর্ষা সিজনে যখন মানুষ কষ্ট পায়, যাতে কষ্ট বাড়ির থেকে আসা কষ্ট করে, তখন ওগুলা তারা এবার ব্যবহার করতে পারে। বিপদের সময় কাজে লাগে, বিপদের সময় এর দ্বারা উপকৃত হয়। তবে প্রযুক্তির উন্নয়নে কমেছে সহজ এই জলযানের ব্যবহার। আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত হস্তশিল্পটি ধরে রাখতে পৃষ্ঠপোষকতার দাবি কারিগরদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।